সেন্টার ফর বিহেভিয়ারাল স্টাডিজে আবারও সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব সেটি হলো রাষ্ট্রবিজ্ঞানে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করার পর আমরা কি করব, আমরা উচ্চশিক্ষার জন্য কি কি স্কলারশিপ, ফেলোশিপ এবং ইন্টার্নশিপ পেতে পারি। কারণ এখানে এসে আমাদের কতগুলি মৌলিক সিদ্ধান্ত নিতে হয়। আমরা স্কুল শিক্ষকতার সঙ্গে যুক্ত হব, না কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সাথে যুক্ত হব, গবেষণা ক্ষেত্রে আমাদের ক্যারিয়ার অপশনস কি কি আছে, এ নিয়ে আমরা একটা ধাঁধার মধ্যে পড়ে যাই। সেই ধাঁধা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা হচ্ছে ইন্টার্নশিপ, স্কলারশিপ এবং ফেলোশিপ সম্পর্কে জানকারি রাখা। এই ভিডিওতে আমি 3টে পর্বে আমি এই সম্পূর্ণ আলোচনাটা করার চেষ্টা করছি। প্রথম পর্বে ভারতবর্ষে যে সমস্ত ফেলোশিপ আমাদের অ্যাভেলেবেল আছে সে বিষয়ে আমি আলোচনা করব। দ্বিতীয় পর্বে বিদেশে যে সব ধরনের ফেলোশিপ, স্কলারশিপ আমরা পেতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব, এবং সবশেষে ইন্টার্নশিপ অপরচুনিটি কি কি আছে সে বিষয়েও আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। এখন ভারতবর্ষে যে ধরনের স্কলারশিপ আমরা অ্যাভেলেবেল আছে তার সঙ্গে কয়েকটির সঙ্গে আমরা প্রায়শই পরিচিত হই। প্রথমত ইউজিসির যে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের যে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, সেটার জন্য যে ইউজিসি নেট পরীক্ষা হয়, সেই নেট পরীক্ষায় যারা জেআরএফ পায় তারা সেই ফেলোশিপ অ্যাভেল করতে পারে। শর্ত একটাই যে তাকে পিএইচডিতে এনরোল্ড হতে হয়, এবং এনরোল্ড হলেই সে তার ফেলোশিপটা কন্টিনিউ করতে পারে। কিন্তু এর বাইরেও আমরা যদি জেআরএফ না পাই, জেআরএফ না অ্যাভেল করি, এর বাইরে কি ধরনের সুবিধে আমাদের রয়েছে ফেলোশিপের সুবিধে। যেরকম জুনিয়র রিসার্চ ফেলোশিপ রয়েছে আইসিএসএসআর এর, ইন্ডিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ, তাদেরও জুনিয়র রিসার্চ ফেলোশিপ আছে, যেটা পিএইচডি এনরোল করার পর আমরা সেখানে যদি অ্যাপ্লাই করি এবং সেটা অ্যাপ্রুভাল আসে তাহলে আমরা সেই ফেলোশিপটা পেতে পারি। এছাড়াও আইসিএসএসআর অন্যান্য ফেলোশিপও আমাদের অফার করে, যেরকম পোস্ট ডক্টরাল ফেলোশিপ, সেক্ষেত্রে অবশ্যই ডক্টরাল ডিগ্রি থাকতে হবে, এবং তারপর সিনিয়র রিসার্চ ফেলোশিপ ইত্যাদি। এছাড়াও আইসিপিআর, আইসিএইচআর এই সমস্ত সংস্থা জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রোভাইড করে থাকে। জওহরলাল নেহেরু মেমোরিয়াল ফান্ড স্কলারশিপ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি যদি আমাদের থাকে তাহলে আমরা, এবং উইথ 55% মার্কস, আমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারি, এবং এই স্কলারশিপের অ্যাপ্রুভাল নিলে আমরা স্কলারশিপ পেতে পারি আমাদের ডক্টরাল স্টাডিজে থাকার সময়। এছাড়া একাধিক এজেন্সি, একাধিক সংস্থা রয়েছে যারা স্কলারশিপ প্রোভাইড করে। টাটা ইনস্টিটিউট ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ, তারা স্কলারশিপ, ফেলোশিপ প্রোভাইড করে। এরপরে যে ফেলোশিপটা নিয়ে আমি বলতে চাইবো সেটি হচ্ছে রাজীব গান্ধী ন্যাশনাল ফেলোশিপ। এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এই ফেলোশিপ স্পেসিফিক্যালি ডিজাইন করা হয়েছে। যারা পিএইচডি তে এনরোল্ড হয়েছে তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং এসসি এসটি ক্যান্ডিডেটরাই এই ফেলোশিপের সুযোগ সুবিধা নিতে পারে। এছাড়া রয়েছে হিন্দু ইয়াং ওয়ার্ল্ড গুড বুকস অ্যাওয়ার্ড। যারা চিলড্রেন্স লিটারেচার নিয়ে কাজ করে, সে পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও হতে পারে, অসুবিধে নেই, তারা এই স্কলারশিপ অ্যাভেল করতে পারে। তারপরে ক্রিয়েটিভ আর্ট নিয়ে যারা কাজ করে তারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। এবার যদি আমরা বিদেশে কি কি স্কলারশিপ অপরচুনিটি আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। যদিও আমি যে ভারতীয় স্কলারশিপ নিয়ে আলোচনা করেছি, ভারতে যেগুলি অ্যাভেলেবেল, এর বাইরেও একাধিক স্কলারশিপ আছে, প্রাইভেট এজেন্সিগুলি সেগুলি প্রোভাইড করে, কিন্তু আমি কতগুলি মূল স্কলারশিপের মধ্যে আলোচনা সীমিত রেখেছি। বিদেশে যে সমস্ত ফেলোশিপ, স্কলারশিপ অপরচুনিটি রয়েছে তার মধ্যে প্রথমেই যার নাম আসে সেটি হচ্ছে ফুলব্রাইট নেহেরু ফেলোশিপ। ফুলব্রাইট নেহেরু ফেলোশিপের মধ্যে একাধিক ভাগ রয়েছে। আমরা এখানে মাস্টার্স লেভেলের জন্য ফেলোশিপ অ্যাভেল করতে পারি, যেখানে রিলেটিভলি কম্পিটিশন বেশি। তারপরে এখানে ডক্টরাল রিসার্চের জন্য আমরা ফেলোশিপের জন্য আবেদন করতে পারি, এখানেও যথেষ্ট কম্পিটিশন রয়েছে। দেন পোস্ট ডক্টরাল স্টাডিজের জন্য ফুলব্রাইট আমরা অ্যাপ্লাই করতে পারি। বলে রাখা ভালো, এই ফুলব্রাইট ফেলোশিপ এর ক্ষেত্রে বিদেশ বলতে এখানে ইউনাইটেড স্টেটসকে বোঝানো হয়েছে।
আমেরিকাতে গিয়ে সেখানে বসে পড়াশোনা করার, গবেষণা করার সুযোগ এই ফেলোশিপ আমাদেরকে দেয়। এবং যে অ্যামাউন্ট আমাদেরকে প্রোভাইড করা হয় সেটাও সাফিসিয়েন্ট, মোর দ্যান সাফিসিয়েন্ট আমাদের গবেষণা এবং ওখানে অ্যাকোমোডেশন ইত্যাদির জন্য। এবং এই ফেলোশিপটা স্পেসিফিক্যালি ডিজাইন আমাদের কালচারাল এক্সচেঞ্জ এর যে প্রিন্সিপাল সেইটাকে মাথায় রেখে, ফলে এটা একটা ভালো অপরচুনিটি আছে। এছাড়াও যারা ইন সার্ভিস তাদের জন্য এখানে প্রফেশনাল এক্সিলেন্স ক্যাটেগরিতে ফেলোশিপ প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়াও ফুলব্রাইট নেহেরু ফেলোশিপের প্যারালালি এনভায়রনমেন্ট রিলেটেড টপিকের উপরেও ফেলোশিপ প্রোভাইড করা হয়ে থাকে সেম প্ল্যাটফর্মের মাধ্যমে। দেন যে ফেলোশিপ নিয়ে ইউনাইটেড কিংডমের একটি বিখ্যাত ফেলোশিপ, সেটাকে শেভেনিং স্কলারশিপ বলা হয়। এখানে লিডারশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট এর উপরে জোর দেওয়া হয়। পলিটিক্যাল সায়েন্স থেকেও এখানে অ্যাপ্লাই করা যায়। এবং তারপরে যে বিষয়ে যে স্কলারশিপটার নাম করা উচিত সেটা হচ্ছে ইরাসমাস ম্যান্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি, ইউতে হয়, যেটা ইউরোপিয়ান ইউনিয়নে। এটা মাল্টিডিসিপ্লিনারি নেচারের মাস্টার্স প্রোগ্রাম, এখানে করা যায়। দেন ডাড স্কলারশিপ, খুবই পপুলার একটা স্কলারশিপ জার্মানির, এবং এখানে ডক্টরাল স্টাডিজের জন্য, পোস্ট ডক্টরাল স্টাডিজের জন্য এই স্কলারশিপ, এই ফেলোশিপ অ্যাভেল করা যায়। একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এই যে বিদেশে যে সমস্ত ফেলোশিপ অপরচুনিটিস আমাদের আছে, এখানে কতগুলো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমাদের প্রথমত রিসার্চ প্রপোজাল, একটা অত্যন্ত সাউন্ড রিসার্চ প্রপোজাল তৈরি করতে হবে, অত্যন্ত এবল রিসার্চ প্রপোজাল আমাদের তৈরি করতে হবে। দ্বিতীয়ত আমাদের সিভি অত্যন্ত অত্যন্ত একটা ফ্রুটফুল সিভি আমাদের তৈরি করতে হবে, একটা ক্যাচি সিভি আমাদের তৈরি করতে হবে, যেটা একটা অ্যাট্রাকটিভ সিভি আমাদের রেজিউমে তৈরি করতে হবে। থার্ড যেটা, সেটা হচ্ছে এইখানে হোস্ট প্রফেসর যে বা হোস্ট ইনস্টিটিউট আমাকে ফাইনালাইজ করতে হবে, যেখানে গিয়ে আমি রিসার্চটা করব বা যার আন্ডারে আমি রিসার্চটা করব। ফলে যে সমস্ত আমাদের সাইট রয়েছে যেখানে আমরা অ্যাকাডেমিশিয়ানদের সঙ্গে যুক্ত হই, যেরকম রিসার্চ গেট হতে পারে, লিঙ্কডইন হতে পারে, এই সমস্ত সাইটগুলোর মাধ্যমে আমরা সেই হোস্ট প্রফেসরের সঙ্গে যদি আগে যোগাযোগ তৈরি করতে পারি এবং তিনি আমাকে হোস্ট করতে রাজি হন, তবে আমার এই ফেলোশিপ প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে সুবিধা হবে। আদারওয়াইজ আমি এই ফেলোশিপগুলো অ্যাভেল করতে পারবো না। ফলে বিদেশে যারা ফেলোশিপের কথা আমরা ভাবছি, তাদের কতগুলো স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ আমাদের এগোতে হবে। প্রথমত রিসার্চ প্রপোজালটা তৈরি করতে হবে, এবং সেই সময়ই বিদেশে হোস্ট প্রফেসর কে হবে তার সঙ্গে যোগাযোগ একটা তৈরি করা, তার সঙ্গে কথা বলা প্রতিনিয়ত, এবং সেই অনুযায়ী রিসার্চ প্রপোজালটাকে শেপ দেওয়া, এবং সেই অনুযায়ী প্ল্যান আউট করা যে আমি কোন সময় অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, কখন যাব, ইত্যাদি ইত্যাদি। ফলে ইটস আ প্রসেস। আমি যদি মনে করি কালকে অ্যাপ্লাই করবো, এটা সম্ভব নয়। ইট টেক সাম টাইম। 7-8 মাসের একটা দীর্ঘ সময় হাতে নিয়ে এখানে ময়দানে নামা উচিত। এবার আমি শেষে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্টার্নশিপ অপরচুনিটিস। ইমিডিয়েটলি আফটার পোস্ট গ্রাজুয়েশন আমাদের ইন্টার্নশিপ নিয়ে আমরা অনেকটা চিন্তিত হয়ে পড়ি যে কি কি ইন্টার্নশিপ অপরচুনিটিস আমরা পেতে পারি। অনেকগুলি ইন্টার্নশিপ অপরচুনিটিস আছে, অনেক, মানে প্রচুর, কিন্তু সেখানে কতগুলো একেবারে না বললে নয় সেগুলো বলতে চাই। যেরকম ল্যাম্প ফেলোশিপ, LAMP ল্যাম্প ফেলোশিপ, যেখানে আমাদের 11 মাসের একটা অপরচুনিটি প্রোভাইড করা হয়ে থাকে, একটা লেজিসলেটিভ এনগেজমেন্ট বলা যেতে পারে এখানে, যেখানে আমাদের পার্লামেন্টের মানে পার্লামেন্টেরিয়ানদের সঙ্গে সামনাসামনি, মেম্বার অফ পার্লামেন্টসদের সঙ্গে বা সরাসরি কাজ করার সুযোগ থাকে, এবং একটা হাতে কলমে শিক্ষার ব্যবস্থা থাকে, শেখার সুযোগ থাকে সেখানটা। দেন ইন্টার্নশিপ অ্যাট সেন্টার ফর পলিসি রিসার্চ, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইন্টার্নশিপ পাবলিক পলিসি এনগেজমেন্টের। দেন আমাদের সুযোগ রয়েছে PRS লেজিসলেটিভ রিসার্চ এর ক্ষেত্রে একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম রয়েছে, এটাও পলিসি রিসার্চের সাথে যুক্ত। দেন পলিসি বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কগুলো রয়েছে। দিল্লিতে এই থিঙ্ক ট্যাঙ্কগুলির সংখ্যা সাংঘাতিকভাবে বেশি, ওখানে এই অপরচুনিটিগুলো অনেক বেশি। কলকাতাতেও বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে আমাদের বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কগুলোতে গিয়ে কাজ করার, যেরকম ORF বা এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট যেটা রয়েছে, টেরি ইত্যাদি, এগুলোতে আমাদের ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো রয়েছে যেগুলো হয়। এছাড়াও বিভিন্ন সার্ভে এজেন্সি তারা ইদানিংকালে ইন্টার্নশিপ প্রোভাইড করছে। ফলে ইন্টার্নশিপের বিষয়টা হচ্ছে এরকম যে কতগুলি মূল ইন্টার্নশিপ প্রোভাইড